প্রাণপ্রিয় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, যিনি 5 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখানে আপনারা মিশিগান আওয়ামী লীগ আমাদের এত স্ট্রং, গত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি মুসা ভাই মেমোরেন্ডাম দিয়েছেন আপনার কথা এবং বাংলাদেশের পরিস্থিতি জানে ট্রাম্পের হাতে সরাসরি দিয়েছেন। আজকে এমন একটা সময় আমরা এখানে সমবেত, যে সারা বাংলাদেশ আগুনে জ্বলছে। মানুষের, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের পেট ক্ষুধার আগুনে জ্বলছে। আর সারা দেশ ওই অবৈধ ইউনূস সরকারের দুঃশাসনে সারা দেশ জ্বলছে। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। আজকে সেই বাংলাদেশের উন্নয়নকে দেখলে সারা বিশ্ব যেখানে বলতো উন্নয়নের বিস্ময়, সেই বাংলাদেশের এমন এক অবস্থা সৃষ্টি করেছে যে আজকে আর মানুষের কাছে আমাদের মুখ দেখাবার উপায় নেই। বাংলাদেশের প্রতিটি অর্জনে এই ছাত্রলীগের অবদান রয়েছে। ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, আইয়ুব বিরোধী সংগ্রাম, আগরতলা ষড়যন্ত্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তির সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন, পরবর্তীতে ৭৫ 15ই আগস্টের পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, ভোট ভারতের প্রতিষ্ঠা আন্দোলন, প্রতিটি আন্দোলনেই তো শহীদের তালিকা যদি দেখা যায় ছাত্রলীগের নাম দেখা যাবে। অথচ দেখা গেল সেই ছাত্রলীগকে তারা আজকে কাজ করতে পারবে না, ছাত্রলীগ ব্যান করে দিয়েছে। এটা আমার একটা প্রশ্ন। ইউনূস ক্ষমতা এসেছে অবৈধভাবে, তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, তার ক্ষমতার দখলটা হচ্ছে, সে নিজেই বলেছে অনুষ্ঠানে যে সে ক্ষমতা এসেছে, শেখ হাসিনাকে ক্ষমতায় উঠেছে কিভাবে? মেটিকুলাসলি ডিজাইন করে, মাস্টার মাইন্ড দিয়ে, প্ল্যান করে, তারপরে সে ক্ষমতা এসেছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। কিভাবে? এখানে কোনো তার নিজের কথা, যে কোনো ছাত্র আন্দোলনও না, জনগণের আন্দোলনও না, এটা তার সূক্ষ্ম একটা পরিকল্পনা এবং পরিকল্পিত ভাবে সে এই কাজটি করেছে। তার মানে দীর্ঘদিন থেকে বাংলাদেশের কোন সংবাদটা যাবে আর কোন সংবাদটা যাবে না তারাই ঠিক করে দেবে। কি চমৎকার সংবাদপত্রের স্বাধীনতা, একটু চিন্তা করে। আওয়ামী লীগের সময় আমার আমলে নাকি সংবাদপত্রের স্বাধীনতাই ছিল না, কেউ নাকি কথাই বলতে পারতো না। বাংলাদেশে তো একটা টেলিভিশন ছিল, আমি তো বেসরকারি খাতে টেলিভিশন তুলে দিই যাতে করে এটা খুলে রাখতে বহু মানুষের চাকরি হয়েছে। এবং টক শোতে প্রতিদিন রাত যারা আমাকে সারাক্ষণ একেবারে তুলোধুলো করতো, কই আমি তাদের বিরুদ্ধে কিছু বলিনি? কয়টা সাংবাদিক আমার আমলে গ্রেপ্তার হয়েছে, চাকরি হারিয়েছে? আর এখন এই ডক্টর ইউনূসের আমলে কতজন, সেটা একটু তুলনা করে আপনারা দেখবেন দয়া করে, সেটাই আমি চাই। আজকে এইরকম একটা পরিবেশের মধ্যে, হ্যাঁ এটা ঠিক, আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে। এখন একের পর এক এভাবে হত্যাকাণ্ড হচ্ছে এবং তার মেটিকুলাসলি ডিজাইনের 1 নম্বরই ছিল প্রথমে ছাত্র আন্দোলন। কোন ইস্যু তো ছিল না, কোটা তো বাতিল হয়ে গিয়েছিল, একটা মামলা রায় হয়েছে, সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই হাইকোর্টের রায়কে স্থগিত করা হয়েছিল। 5ই জুন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ঠিক 1 মাস পরে 7ই জুলাই হঠাৎ কোটা আন্দোলন। আমি নিজে চেষ্টা করেছি ছাত্রদের সাথে কথা বলতে, ছাত্রলীগকে বলছি ওদের সাথে সবসময় যোগাযোগ রাখো, কথা বলো। আমার মন্ত্রীও তাদের সাথে কথা বলেছে, আমার আইন মন্ত্রী, তথ্য মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী,
তা এই ছাত্র নেতাদের সাথে বসেছে, সকল দাবি মেনে নেওয়া হয়েছে। সব দাবি মেনে নেওয়ার পরে তারা আসলো কি 1 দফা দাবি। প্রথমে 1 দফা, 8 দফা, তারপরে 9 দফা, তারপরে আবার 1 দফা। অর্থাৎ এই 5 আগস্টটা তার যে প্রোগ্রামটা দিল, আপনারা কি জানেন 6 আগস্ট আদালতের একটি রায় হওয়ার কথা ছিল। ওই ইউনুস, সুদখোর ইউনুস, সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে, প্রায় 1200 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি। সেখানে একটা মামলা ছিল 666 কোটি টাকার। সেই মামলার রায় হবার কথা ছিল এই 6 আগস্ট। কাজে 6 আগস্ট যাতে এই মামলার রায়টা হতে না পারে এবং সে যে ট্যাক্স ফাঁকি দেয় যাতে ধরা না খায়, তো হঠাৎ 5 তারিখে তার কর্মসূচি নিয়ে আসার। সেই কর্মসূচিটা কি? গণভবন ঘেরাও করে আমাকে আর রেহানাকে হত্যা করবে। আবার সে হত্যা কিভাবে করবে? সাদ্দাম হোসেনের মতো ফাঁসি দিয়ে মারবে, না গাদ্দাফির মতো আমাদেরকে ওই রাস্তায় ফেলে গুলি করে মারবে, তাকে আমাদেরকে ধরে নিয়ে যেভাবে আমার পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে তারপর হত্যা করেছে, অথবা গাজীপুরের জুয়েলকে পা বেঁধে ঝুলিয়ে রেখে ঠিক কসাইখানায় যেভাবে পশু জবাই করে ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে ঝুলিয়ে রেখে মারবে। ঠিক সেইভাবে নানাভাবে তাদের চিন্তা ছিল। আজকে সব ধ্বংস করে দেওয়া হলো। এবং আগুনে শুধু আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে জ্বালায়নি, আপনারা দেখেছেন সচিবালয়ে সেখানে আগুন দেওয়া হলো। আমার একটা প্রশ্ন, আপনারা ওই কথাটা জিজ্ঞেস করবেন, ওই সচিবালয়ে রাত 1টার সময় ওই ইউনূসের যে উপদেষ্টা, 3 উপদেষ্টা ওখানে কি করছিল, কেন উপস্থিত ছিল? আর সেখানে যে আগুন লাগলো, সেই আগুনের আবার লাইভ ছবি তুললো যে সেই দিলে, আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব মানে সফল হতো না। তাহলে কি এই আগুন লাগাটাও কি তাদের মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ? কিছুদিন আগে আপনারা জানেন যে সেখানে ইউনূসের উপদেষ্টা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আর আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল। এই 2টি নাম আমি নিলাম কারণ সকলের এটা জানা উচিত। তাদের সাথে এই 3 উপদেষ্টা মিলে মিটিং করে জনাব হাসান আরিফকে ডেকে তাকে এলজিইডি মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে বলা হলো। কেন? এদের ওই যে তাদের যে খুচরা উপদেষ্টা, যারা শিশু উপদেষ্টা বলবো, শিশু উপদেষ্টার একজন ওই দায়িত্ব নেবে। কারণ এই 3 জন তার ওই 3 জন শিশু উপদেষ্টারা নাকি রাজনীতি করবে। রাজনীতি করতে হলে তাদের অনেক পয়সা দরকার, আর পয়সার জন্য এলজিডি মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় বাজারে সব থেকে বেশি বড় অঙ্কে টাকা যায়, সেই মন্ত্রণালয় দরকার। এবং আপনারা লক্ষ্য করে দেখেন সেক্রেটারিটা আগুন লেগেছে কিন্তু এই 3 জনের জায়গায়। তার মানে কি? টাকা পয়সা বানানোর সবকিছু করে নথিপত্র সরিয়ে এটি করে বাকি সব পুড়িয়ে ফেলা, এটাই কি তাদের চেষ্টা? অথচ কথা বলার সময় কি বললো কেউ কেউ, শেখ হাসিনার বিরুদ্ধে নাকি অনেক নথি তলব করা হয়েছিল, সেই নথি যাতে দেওয়া না হয় সেই জন্য নাকি আগুন দেওয়া হয়েছে। একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, তাদেরকে ব্যতিগ্রস্ত করে রাখা, বদলি, এটা সেটা। অপরদিকে এই আগুন দেওয়া আর আমার বিরুদ্ধে নথি তলব করা। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, ওই ইউনূসকেই আমি বলি, ওনার যে গুরু হিলারি ক্লিন্টনের মানে নির্দেশে শেষ হয়ে মিস্টার জলিক, সে তার যাবার আগের দিন আমার পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। কারণ গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদে ছিল ইউনূস, ওই এমডি পদ ছাড়া যাবে না। তা আমি খালি জিজ্ঞেস করছিলাম যে এমডি পদে কি মধু আছে? গ্রামীণ ব্যাংকের আইনে 60 বছর পর্যন্ত এমডি থাকা যায়। ইউনূসের বয়স তখন 70-এর উপরে।
10 বছর সে বেআইনি ভাবে থেকে গেছে এবং তাকে আরো থাকতে হবে কেন? বারবার আমি জানি আমাদের আমেরিকা এম্বাসি থেকে আমার অফিসে আসা হতো, আমার অফিসারদের বলা হতো এটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি, যে টাকাটা বন্ধ করে দেয়। এবং ওয়ার্ল্ড ব্যাংক অভিযোগ করে আমরা নাকি দুর্নীতি করেছি। আমি, আমার বোন, আমার মন্ত্রী এবং সচিব, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দুর্নীতি প্রমাণ করতে হবে, তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই। ঠিক আছে, আমি আমাদের যিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইন্দ্র সাহেবকে বলবো যে আপনার গুরু তারা পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিল, দুর্নীতির অভিযোগ করেছিল, সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি। কানাডার ফেডারেল কোর্টে তারা মামলা করেছিল, সেই মামলা রায় বলেছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের সব অভিযোগ ভুয়া, মিথ্যা, কাজে কোনো দুর্নীতি হয় নাই। সেখানে আমার বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করবে আর সেই জন্য আগুন দেওয়া হবে, এই ধ্বংসাত্মক কাজ তো শেখ হাসিনা করে না, আমি তো করিনি কখনো, কেন আমি করতে যাব? আমার দেশের সম্পদ আমি কেন নষ্ট করবো? এটা ইউনুসরা পারে, কারণ এই দেশের মানুষের জন্য কোনো তাদের দয়া নেই। গরিবরে ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদের টাকা নেয়, সুদের টাকা দিতে চেয়ে ওই গরিব আরো নিঃস্ব হয়। ক্ষুদ্র ঋণ আমি এক সময় সমর্থন করতাম, মনে করতাম এটা বোধ হয় দরিদ্র মানুষকে খুব সাহায্য করে। এখন থেকে না, দরিদ্র মানুষকে দরিদ্র রেখে দরিদ্র লালন পালন করা হয়, যে তাদের এত বড় মানে সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের দরিদ্র মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করবে, সেই সুযোগটা হারাবে, এটাই তো তাদের প্রচেষ্টা, এটাই তারা করতে চাচ্ছে। তো এখন তো সেই অবস্থায় নিয়ে এসছে। আজকে যখন আমি দেখি যে মানুষগুলির দুবেলা 3 বেলা 4 বেলাও খেতে পারতো, সেই ব্যবস্থাই আমি করেছিলাম। মাত্র 4 মাসের মধ্যে বাংলাদেশের কি অবস্থা, আজকে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খেতে হচ্ছে আমার দেশের মানুষকে। রাস্তার পাশে ফেলে দেওয়া পচা খাবার, একদিকে কুকুর খাচ্ছে আর একদিকে মানুষ সেই খাবার। শেখ হাসিনা তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা। আমি দিন রাত পরিশ্রম করেছি, আমার ছেলে মেয়েকে বঞ্চিত করেছি, আমি কাউকে একটু সময় দিইনি। ওই আমার আব্বার কথা দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, আমি সেটাই করতে চেয়েছিলাম, করেছিলাম। রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু আমি উন্নত করেছি। এমনকি অন্যান্য ধর্মের সেই বুদ্ধিস্টদের রামপতি প্যাগোডা পড়ালো, সেটা আমি তৈরি করে দিয়েছি। ঢাকেশ্বরী মন্দির করিয়েছিল, সেটা আমি তৈরি করে দিয়েছি। আমি এবারে প্রায় 11টা গির্জা হয়ে গেছে তারা, দরগা শরীফ, পীর আউলিয়া, ওলামা মাসায়েক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ তো রেহাই পায়নি। সকল উপরে তারা আঘাত করে যাচ্ছে। আমাদের সময় তো সেটা ছিল না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে গড়ে তুলেছিলাম। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে একটা উন্নত দেশ, সেটাই আমরা চেয়েছি। আমরা সেইভাবে আমরা দেশকে পরিচালনা করেছিলাম, সকলের মর্যাদা থাকে, সেটাই করেছিলাম। আজকে একদিকে মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে গরিবের পেটে লাথি মারছে, অপরদিকে প্রত্যেকটা ধর্মের মানুষের উপরে জুলুম অত্যাচার, তারপর সাধারণ মানুষের বিশ্বাস উঠেছে, বাড়িতে বাড়ি চুরি ডাকাতি প্রতিনিয়ত। এই যে 235টি থানা, 45টা থানা লুট হলো, আগুন দেওয়া হলো এবং প্রায় 200-র মতো পুলিশ ফাঁড়ি, সমস্ত অস্ত্র গেল কোথায়? যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে সেখানে দেখা গেছে এমন এক বুলেট, যেটা তার উপদেষ্টা সাকাওয়াত সাহেব নিজে বলেছেন 7.62 মানে বুলেট। এই বুলেট তো পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, আর কেউ ব্যবহার করে না। এই বুলেট কোথেকে আসলো? এই রাইফেল কোথায়? এই রাইফেলধারী কারা? আজ পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার করা হয়নি। আজ পর্যন্ত এই অস্ত্রধারী কারা তারা, তাদেরকে খুঁজে বের করা হয়নি। সব হত্যাকাণ্ড আর যত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে সব নাকি আমি করেছি। প্রায় 250-র উপরে মামলা, তার মধ্যে সবই নাকি খুনের মামলা। কত খুন করলাম আমি এত? আবার যারা খুন হয়েছে তারা আবার অনেকে জীবন্ত হয়ে ফিরেও এসেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ যার যা কিছু আছে তাই হাতে তুলে নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। জাতির পিতার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং সেই লাখো শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করেছিল 25শে মার্চ। সেই গণহত্যা শুধু না, এমনকি আমাদের বুদ্ধিজীবীদের পর্যন্ত হত্যা করে। মা বোনদেরকে আলবদর রাজাকার বাহিনী গড়ে তুলেছিল পাকিস্তানি সামরিক জান্তারা। সেখানে এই আলবদর রাজাকার আল শামস এরা আমাদের মেয়েদেরকে ধরে তাদের পাকিস্তানি ক্যাম্পে পৌঁছে দিত। তাদের উপরে চলত অমানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন দিনের পর দিন। এবং আপনারা বোধহয় অনেকেই জানেন না, আমাদের মুক্তিযুদ্ধে তো আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, তারাও কিন্তু আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। এই মেয়েদের যখন উদ্ধার করা হয়, এই ভারতীয় সেনাবাহিনীর একজন চিফ অফিসার তিনি নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে ওই মেয়েদেরকে আব্রু ঢাকতে সাহায্য করেছিলেন এবং সেইভাবে উদ্ধার করেছেন। তার কারণ ছিল পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে যখন মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো, শাড়ি পরা থাকতো দেখে ওখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, সেই জন্য তাদেরকে কাপড় পরতে দেওয়া হতো না। তারা অর্ধরঙ্গ অবস্থা রেখে পাশে অত্যাচার করত। 1 কোটি মানুষ শরণার্থী এখানে আশ্রয় নিয়েছিল। প্রত্যেকে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি আলাদা বাহিনী। প্রায় 3 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষেরই ঘর বাড়ি জ্বালিয়ে ছিল, যারা আমাদের মুক্তিযুদ্ধে এবং সময় আমাদের মিত্র শক্তির সহায়তায় এই পাকিস্তান হানাদার বাহিনী 71 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে। আমরা বিজয় অর্জন করি। আর আমাদের কি দুর্ভাগ্য, আজকে ইউনূস সরকার সেই পরাজিত পাকিস্তানিদের সাথে আজকে তার দহরম মহরম। পাকিস্তান থেকে জাহাজ ভরা কি যে আসে তা কেউ দেখতে পায় না, জানতে পারবে না। আমরা বিজয়ী জাতি, জাতির পিতার নেতৃত্বে যে আওয়ামী লীগ আপামর জনগণকে নিয়ে বিজয় এনে দিল, আজকে আমাদের রাজনীতি করার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই। আমরা জন্য বিরাট অপরাধী। আর ওই পাকিস্তানি হানাদার বাহিনী যাদের আমরা পরাজিত করলাম, আজকে তারাই তার কাছে সব থেকে আপনজন। এবং যেখানে যাচ্ছে আপনারা দেখেছেন কিরকম দহরম মহরম। তার মানে কি আমাদের বিজয়টা, এটা কি ওই ইউনূসের কাছে কাম্য ছিল না? আজকে একদিকে জ্বালিয়ে পড়ে দেশ শেষ করবে, গরিবের পেটে লাথি মারবে, আমাদের রাজনীতি করার সুযোগ দেবে না, একেবারে মানব অধিকার লঙ্ঘন করবে, আর কত এদেশের মানুষ সহ্য করবে? আমার মনে হয় সহ্য করার দিন শেষ। এখন সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ক্ষমতা থাকলে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আরো ধ্বংস করে দিয়ে যাবে। আর যারা পরাজিত শক্তির পদলেহন করতে পারে, অর্থাৎ পা চাটতে পারে, আমাদের রীতিমতো সে পাকিস্তানের পা চাটে। আবার একদিকে আরেকটা দেখেন, আমার বোধহয় মামলা ওরা করে ভারতের কাছে নোট বারবার পাঠিয়েছে আমাকে ফেরত চাইতে, আমার বিচার করবে। একদিকে নোট বারবার পাঠায়, আবার অপরদিকে চাউল ভিক্ষা চায়, তাদেরকে চাউল দেওয়া নাহলে বাঁচে না। আবার ওদিকে রিজভী সাহেব ভারতীয় পণ্য, তার বউ একখানা শাড়ি এনে শাড়ি পরায়। আবার একটা দেখলাম কি একটা বোধহয় কাঁথা না কি যেন পরে এসছে। এখান থেকে চাল যেতে হবে, আলু যেতে হবে, পেঁয়াজ যেতে হবে, সব যেতে হবে না খাওয়ার জন্য না, আবার ওদিকে চিজ পোড়ানো হবে। এটা কাজ করে না কেন সবাই? আমার মনে হয় ইউনূস সাহেব এবং আমাদের রিজভী সাহেবরা, যারা বিএনপি নেতা কর্মীরা ভারতের যে পণ্য পোড়ান, আপনারা প্রতিটা নেই ভারতে আলু খাবেন না, পেঁয়াজ খাবেন না, চাল খাবেন না, কিছু খাবেন না, সেটা তো প্রবার সাহস নেই। তাহলে বাংলাদেশটাকে নিয়ে কি খেলা?
কাজে আমাদের নেতাকর্মী যারা আছেন দেশে বিদেশে, ভিতরে আমাদের নেতাকর্মীদের খুবই কষ্ট, তাদের কিছু নেই, অনেকে খেতেও পারে, চিকিৎসাও করতে পারছে না, আর প্রতিনিয়ত তাদের অত্যাচার। আর সাধারণ মানুষ একটা বাড়িতে ডাকাতি করতে চলে যায়, কারণ অস্ত্র তো ওদের হাতে, অস্ত্র তো ছড়িয়ে আছে সারা বাংলাদেশে। যখন কোনো বাড়িতে ডাকাতি করতে যায়, সেখান থেকে যদি পুলিশকে ফোন করে, পুলিশ আমাদের 999 ফোন করলে কিন্তু সাথে সাথে মানুষের পাশে পুলিশ দাঁড়াতো। তাই যেখানে আমি বলবো যে আপনাদের সকলকে, আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা অনেক অবদান রেখেছে, আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে, ভিতরে যারা কষ্ট আছে তাদের সাহায্য করবেন, সেই সাথে সাথে প্রতিরোধ গড়ে তোলা এবং জনমত সৃষ্টি করা। এবং আপনারা যে যেখানে আছেন, আপনাদের স্ব এলাকায় যে দেশে আছেন সেই দেশের জনপ্রতিনিধিদের সাথে একটা যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে এই বাংলাদেশটা যেন রাহু মুক্ত হয়, এই বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার আবার ফিরে আসে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশকে যেন আবার আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি এবং মানুষ যেন নিরাপদে পথে চলতে পারে, শান্তিতে ঘরে ঘুমাতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারি। তার জন্য আপনাদের সকলকে একসঙ্গে কাজ করার জন্য আমি আহ্বান জানাই। দীর্ঘ সময় বক্তৃতা দিলাম। মিশিগান আমি জানি অত্যন্ত শক্তিশালী সংগঠন আমাদের, কাজে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের যারা সবাইকে ধন্যবাদ জানাই। আর এই দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই দুঃশাসন থেকে বাংলাদেশ বাঁচতে পারি। অনেক কথা বলার থাকে কিন্তু এত সময় আর কত বলবো, তারপরেও আপনারা ধৈর্য ধরে শুনেছেন এবং এই এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন, সেই জন্য আপনাদের প্রতি কথা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার জন্য আমি দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।